নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। পঞ্চম দফার ইলেকশন আজ শেষ হলো। মোটের ওপর কিন্তু বেশ ভালোই ভোট হয়েছে, মানে কোনো জায়গায় সে অর্থে গন্ডগোল হয়নি। শুধুমাত্র কয়েকটা জায়গায় বচসা হয়েছে, কথা কাটাকাটি, তর্ক, এই সবই হয়েছে। সেই যে মার দাঙ্গা, পশ্চিমবাংলার মানুষ যে একটা ভোট দেখে অভ্যস্ত, যে মারপিট, বোম পড়ছে, বোমের আওয়াজ, গুলির আওয়াজ, মানুষের লড়াইয়ে মানুষের প্রাণ যাচ্ছে, হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, এখান থেকে কারুর ভোজালি দিয়ে কারুর বুক চিরে দেওয়া হয়েছে। এই সব ঘটনা কিন্তু এবারে আর ঘটাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে তার কপালে কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। চতুর্থ দফাতেও দেখা গেছিল যে খানিকটা বিশৃঙ্খলা তৈরি করার একটা প্রয়াস তিনি করেছিলেন, কিন্তু সে অর্থে মাঠে নামাতে পারলেন না দুধেল গাইদের। অনেক চেষ্টা করলেন দুধেল গাইদের মাঠে নামানোর, যেখানে তিনি বলছেন যে সিএ করতে দেব না, এনআরসি করতে দেব না, অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে দেখা গেল যে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দিলেন না, এবং আস্তে আস্তে এই যে মুসলিম ভোটটা কিন্তু সরে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এই কারণেই যে সেই যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য যে এই সম্প্রদায়কে কাজে লাগানো হতো, সেইভাবে কিন্তু এই সম্প্রদায়কে আর কাজে লাগানো যাচ্ছে না। এবং এই মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় কোনো গন্ডগোল নেই, সেখানকার মানুষরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু মুসলিমদেরকে সে অর্থে তাতাতে পারলেন না, এবং এই মুসলিম ভোটটা যে আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, কিছু পোর্শন চলে যাচ্ছে আইএসএফ এর দিকে, কিছু পোর্শন চলে যাচ্ছে সিপিএম এর দিকে, আর কিছু যেগুলো একটু মানে পেটে বিদ্যা আছে এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম বলে নিজেদেরকে দাবি করেন, তারা কিন্তু মোদির সাথেই থাকছে। এই বিষয়গুলো যখন ক্যালকুলেশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে কাজে লাগাতেন ভোটের দিন, সেই কাজে লাগানোর মানুষগুলো আর তার পাশে নেই। সেই অর্থে তিন দফার যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনগুলো একদম শান্তিপূর্ণ ছিল, এবং চতুর্থ দফার ইলেকশনে কিছুটা জায়গায় গন্ডগোল হয়েছে, প্রায় 20-21টা বুথে গন্ডগোল হয়েছে। এবং পঞ্চম দফার যে ইলেকশন, সেই ইলেকশনেও কিন্তু খুব সামান্য গন্ডগোল হয়েছে। এখানে কিন্তু কোনো প্রাণহানির কথা এখনো শোনা যায়নি, এবং আমরা চতুর্থ দফার ইলেকশনে একটি প্রাণহানির কথা শুনেছিলাম, সেটাও অবশ্য আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং এই জায়গায় এই পঞ্চম দফার যে ইলেকশন, সেই ইলেকশনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু কাজ করেছে, এবং যার ফলে একেবারে কোনো জায়গায় বুথ জ্যাম করা, কোনো জায়গায় ছাপ্পা ভোট দেওয়া, কোনো কিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলেন না। আর এইগুলোই কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আর এই সমস্যাগুলো তিনি বুঝতে পারছেন যে এই জায়গাগুলো তৈরি হবে, কারণ তিনি লোক পাচ্ছেন না বিশৃঙ্খলা তৈরি করার। ফলে তিনি যেটা চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত অবধি, যে তিনি এবার সাধু সন্তদের আক্রমণ করুন, তাহলে মোটামুটি একটা সম্প্রদায়কে খুশি করা যাবে, এবং সেই সম্প্রদায় যদি খুশি হয় তাহলে মোটামুটি তিনি একটু আশ্বস্ত হবেন। কিন্তু সেখানেও দেখা গেল সে অর্থে এখনো পর্যন্ত সফলতা আসেনি। তিনি সাধুদেরকে আক্রমণ করছেন, তিনি রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন, তিনি ইসকনকে আক্রমণ করলেন, ভারত সেবা সংঘকে আক্রমণ করলেন, এইভাবে তিনি হিন্দু মহারাজদের আক্রমণ করতে শুরু করলেন। কিন্তু দেখা গেল যে সে অর্থে কিন্তু তিনি মানে এই যে মুসলিমদেরকে ভোট টানার জন্য যেভাবে তিনি এটা ব্যবহার করছেন, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছেন, যার ফলে আজ মুসলিমরা তার পাশে কিন্তু নেই। এবং সব থেকে বড় বিষয়, এই যে গন্ডগোল করে যে তাদের ক্ষতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পড়ে যে তাদের ক্ষতি হয়েছে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছেন। রামনবমীতে যখন তারা অশান্তি করেছিলেন, এই উস্কানিতে অশান্তি করেছিলেন, সেই অশান্তির ফলে তাদের যে এনআইএ হয়েছে, এবং এনআইএ হওয়ার ফলে তাদের জীবন যে একেবারে নষ্ট, যারা ধরা পড়েছেন তাদের জীবন যে পুরোপুরি নষ্ট হয়ে গেল, তাদের জীবন যে একেবারে পুরো জেলের মধ্যেই তাদের জীবন কাটবে, সেটা যখনই স্পষ্ট হয়েছে, তখনই কিন্তু এরা তার কাছ থেকে সরে এসছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে আসছেন। আর এটাই হয়ে যাচ্ছে কাল। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুক না কেন, তাদেরকে বোঝানো, তাদেরকে ভুল বোঝানো, তাদেরকে দিয়ে কাজ করাতেই পারছেন না। চতুর্থ দফাতে তো করাতেও পারলেন না, সেই অর্থে পঞ্চম দফাতে তো করাতেই পারলেন না, এবারে ষষ্ঠ দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসছে,
সপ্তম দফাতে আরো দরকার, যদি সেই অর্থে সেই রকম মনে হয় তাহলে সপ্তম দফাতে আরো কেন্দ্রীয় বাহিনী আসবে। ফলে পুরো জায়গাটা যখন ঘিরে নিচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে, তখন আর গন্ডগোল করার লোক পাচ্ছেন না, এবং গন্ডগোল করার যতক্ষণ না তিনি লোক পাবেন ততক্ষণ তার ভোট ব্যাংকে কিন্তু লোক টানা অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। ফলে যত শান্তিপূর্ণ ভোট হবে, যত মানুষ মন থেকে ভোট দিতে পারবেন, যত মানুষ উৎসবের মতন করে এটাকে এই ভোটের দিনকে পালন করবেন, ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হতে থাকবে, এবং সেটাই আগামী দিনে হতে চলেছে। এটা স্পষ্ট বার্তা মানে মানুষ দিচ্ছে, কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাইছে দেশের উন্নতি, দেশের যে উন্নতি করতে পারবে তাকে ভোট দিতে চাইছে। কারণ কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট এখনো পর্যন্ত তারা নিজেরাই নিজেদের জোট সামলাতে পারলো না, নিজেরাই নিজেদের এজেন্ডা ঠিক করতে পারলো না। কে প্রধানমন্ত্রী হবে, তার কি এজেন্ডা আছে, কি কি তাদের লক্ষ্য, সেটা আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সভাতে তিনি বলতে পারলেন না। শুধু এটাই বার্তা দিয়ে যাচ্ছেন যে আমাকে ভোট দাও, আমি কেন্দ্রে গিয়ে সবাইকে শাসন করব, মানে আমার কথায় কেন্দ্রের সরকার উঠবে আর বসবে, তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন। ফলে তিনি কি কথা বলবেন, তার কি কথা থাকবে, সেই অর্থে কিন্তু তিনি কিন্তু কোনো ইন্ডিকেশন আমাদেরকে দিতে পারেন। আর এটাই সব থেকে বড় ব্লান্ডার হচ্ছে, এটার জন্যই কিন্তু মানুষ আস্তে আস্তে এই তৃণমূল কংগ্রেসের দল থেকে সরে আসছেন। আর বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, তারাও কিন্তু কোনো সঠিক দিশা পাচ্ছেন না। ফলে এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিন কি হতে চলেছে। আগামী দিন কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একেবারে সাফ সুতরা হতে চলেছে পশ্চিমবাংলা থেকে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন, নমস্কার।